এই অনুষ্ঠানটি প্রথম কামিনীর মাতৃনিবাসে করি। গান, কবিতা, কথার মধ্য দিয়ে আমরা সকলে দাবি করি যে তুমি কিছু ঠাকুমার কথা বলো। আমার গুরুদেব শোনা মাত্র বললেন, আমি আমার মায়ের কথা কি বলবো। এই বলে গুরুদেব বলতে শুরু করলেন। দু চারটি কথা বলতে না বলতে শ্রী গুরুদেবের শ্রী মুখখানি লাল হয়ে উঠল, বাক রুদ্ধ হয়ে গেল, লয়ন্তটি অশ্রুতে ভরে গেল, ঠোঁট কাঁপছে, কিছুই বলতে পারলেন না। আমরা অবাক বিস্ময়ে গুরুদেবের দিকে চেয়ে রইলাম। ভাবলাম, মায়ের প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা, কিছুই যেন বলতে পারলেন না। অনুষ্ঠানের শেষে একদিন আমাদের বললেন, তোমরা যে আমাদের মায়ের অনুষ্ঠান করেছো, মা খুব খুশি হয়েছে, উপর থেকে মা তোমাদের আশীর্বাদ করছে। তারপর আরেকদিন আমরা একটু কৌতুকবশত গুরুদেবকে বললাম, শোনো, আমরা তোমার মায়ের নাটক করবো। গুরুদেব ঠিক বাচ্চাদের মতো চমকে উঠলেন, কি আমার মায়ের নাটক করবে? চোখে মুখে কি যে আনন্দের উচ্ছ্বাস! বললেন, তাহলে আমার মা হবে কে? আমি তো চমকে উঠলাম, গুরুদেব বিশ্বাসই করে ফেললেন। আমি তাড়াতাড়ি করে বলেছিলাম, কেন বৌদি তোমার মা হবে? আর মহানাম মতো হবে কে? কিন্তু আমরা গুরুদেবকে মায়ের নাটক দেখাতে পারিনি। পরে আমাদের পরম পূজ্যপাদ কাকা এবং শ্রীমতী উপাসক বন্ধু বাবুদের তার কৃপায় বেশ কয়েকটি বার মায়ের উপর নাটক করেছি। গুরুদেব দেখছেন বা গুরুদেব আনন্দ পাচ্ছেন এই ভরসা নিয়ে। তা গুরুদেবের মুখে সেদিন মায়ের কথা আসলো না, হলো না। পরে একটু চেষ্টা করে কয়েকজনের গুরুদেবের ভাগ্নি ইত্যাদি আরো কয়েকজনের মুখে শুনে কিছু কিছু কথা সংগ্রহ করেছি। তা সেই কথাগুলি একটু স্মরণ মনন করছি। এই ভারতবর্ষে যত আদর্শ নারী বা রমণীগণ আছে, তার মধ্যে দেবী কামিনী সুন্দরী অন্যতম একজন। তিনি অতুলনীয়, অসামান্য। একদিকে ছিলেন স্নেহশীলা, পতিপ্রাণা, ধৈর্যশীলা, অন্যদিকে হস্তশিল্পে, সূচিশিল্পে নিপুণা। তিনি এতই পতিপ্রাণা ছিলেন যে পতি সেবার চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে দিয়েছেন। কোনদিন তাকে কেউ বিরক্ত হতে দেখেনি। সংসারের সকল কাজ তিনি হাসি মুখে করতেন। যেটুকু সময় পেতেন তিনি গীতা ভাগবত চর্চা করতেন। একটা গ্রামীণ সহজ সরল মেয়ে হয়ে তিনি নিজের চেষ্টায় সংস্কৃত পড়েছেন। সংস্কৃত পড়ে তিনি পরীক্ষা দিয়ে সরস্বতী উপাধি লাভ করেছেন। সে সময় যে উপাধি ছিল একটা দুর্লভ বস্তু। শ্রী গুরুদেব শৈশবকাল বা বাল্যাবস্থায় মায়ের মুখেই শুনেছেন গীতা ভাগবতের কথা, রামায়ণের কথা, মনসা মঙ্গলের কথা, ধ্রুব প্রহ্লাদের চরিত্র গাথা শুনতেন প্রসাদী শক্তি রজনী করে। দেবী কামেশ্বরী এমনই মহিষী রমণী ছিলেন যে তিনি তার গৃহে বা বাড়িতে যে ছিলেন তিনি চেষ্টা কারণ সমস্ত গ্রামে ছিল তার একটা হালকা। যদি কারো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন হয় বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, তিনি না গিয়ে সে অনুষ্ঠানই শুরু হতো না। সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যদি কারো পাড়া জোর হয় বা গায়ে ব্যথা, মাথা ব্যথা হয়, অমনি তারা দৌড়ে ছুটে আসতো কামিনী মায়ের কাছে। তাদের দৃঢ় বিশ্বাস, মা একটা ফুল দিলে, গায়ে হাত বুলালে, একটা লতার আংটি হাতে পরিয়ে দিলে তারা সুস্থ হয়ে যেত। কামিনী মায়ের বাড়িতে মনসা মঙ্গলের ঘট সারা বছরই পাওয়া থাকতো সকলের মঙ্গল কামনায়। বাড়িতে দুর্গোৎসব
উৎসব, লক্ষ্মী পূজা, বাস্তু পূজা, নবান্ন উৎসব, এক কথায় মানে 12 মাসে 13 পার্বণই লেগে থাকতো। কিন্তু মা বড় উদ্বেগ পেয়েছেন শ্রী গুরুদেবকে নিয়ে। ছোট্টবেলা হতে কীর্তন যেখানে শুনতেন সেখানে গুরুদেব পালিয়ে ছুটে যেতেন, না বলে স্কুল থেকে পালিয়ে যেতেন। অনেক সময় চলে যেতেন বীরপুর থানার পাশে, চলে যেতেন সেই আঙ্গিনায়। 2-3 দিন পর বাড়ি ফিরতেন, মা কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেন। ফিরে এসে বোঝাতেন, অনেক সময় তিরস্কার করতেন, কিছুই পরিবর্তন হতো না। পিতৃবিয়োগের পর শ্রী গুরুদেব না বলে গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন। মা তো তখন কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠেছিলেন। লোক পাঠালেন, গুরুদেব ফিরে এলেন না। শেষ পর্যন্ত শ্রী গুরু নির্দেশে তিনি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি ফিরলেন। বাড়ি যখন ফিরলেন, ম্যাট্রিক পরীক্ষা দেবেন, প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ফিস জমা দেবেন কি করে? টাকা তো নেই। মাকে বলছেন, মা আমার তো পরীক্ষা দেওয়া হবে না, আমি টাকা পাবো কোথায়? টাকা? মা গড়া সোনার হার ঠিক করে দিলেন। বলছেন, বাবা এই হারটা তুমি বাধা দিয়ে তুমি পরীক্ষা দাও। আর মা কি বললেন, বাবা এখন তুই গৃহে থেকে ধর্মাচরণ কর, আমাকে ছেড়ে যাস না বাবা। গুরুদেব যথারীতি পরীক্ষা দিলেন। পরীক্ষা দিয়ে তিনি গৃহের থেকে ত্রিসন্ধ্যা জপ আহ্নিক সব করছেন। মহাপুরুষগণ পিতামাতাকে ভক্তি করেন, সেবা করেন, গৃহে থাকেন, ছবি নিরাশ হতে। শ্রী গুরুদেবের ক্ষেত্রে তাই ঘটল। তিনি মায়ের আদেশ পালন করছেন, কিন্তু কতদিন মন তো তার ঢুকে গেছে সেই নাম শ্রীঅঙ্গন করে করে। মা বুঝতে পারছেন। মা শেষ পর্যন্ত বলেন, বাবা তুই আমাকে না বলে যাস না। গুরুদেব তখন কাতর মিনতি করে বললেন, মা তবে তুমি আমায় একটি শুভ দিন থেকে যাত্রা করিয়ে দাও। এমনই মহিষী জননী সত্যি সত্যি শুভ একটা দিন থেকে পুত্রকে যাত্রা করিয়ে দিলেন অসীমের পথে, সংগ্রামের পথে। শ্রী গুরুদেব চলে গেলেন। যখন গুরুদেব আমেরিকা যাত্রা করবেন, যাত্রা করে তিনি কলকাতায় এসেছেন, হাওড়া স্টেশনে আছেন। মহিষী জননী সেখানে ছুটে গেলেন পুত্রকে দেখা দিতে, আশীর্বাদ দিতে। আশীর্বাদ দিয়ে বললেন, বাবা তুই কি এই খদ্দরে বাঙালি পোশাক পরে আমেরিকায় যাবি? গুরুদেব বললেন, হ্যাঁ মা, আমার এই পোশাকের মধ্যে মহাত্মা গান্ধীর সত্যনিষ্ঠার প্রভাব জড়িয়ে রয়েছে, বিদেশি দ্রব্য বর্জনে আন্দোলনের প্রভাব রয়েছে। এই কথা শুনে মা জননী অত্যন্ত তৃপ্ত হলেন। গুরুদেব চলে গেলেন আমেরিকায়। 5 বছর 8 মাস থেকে বিজয়ী বেশে যখন ভারতবর্ষে ফিরে এলেন, তিনি তখন এখানে সেখানে বক্তৃতা দিচ্ছেন। বেশ কটি সবাই মহিষী জননী উপস্থিত ছিলেন, সকলে প্রশংসা করত, কিন্তু মা তৃপ্ত হতেন না, মার আনন্দ হতো না। সেরকম একটি কলকাতা মহাদ্দান মঠে একটি বক্তৃতার আসন, সেখানে মহিষী জননী মা দেবী গান শুনে উপস্থিত হয়েছে। গুরুদেব বলতে যাবেন, ঠিক সেই সময় নির্ণয় সাহসী ভাগবত গ্রন্থকারী নিয়ে এসে তিনি শ্রী গুরুদেব মস্তকে ঠেকিয়ে বললেন, এই গ্রন্থে সুখদেব গোস্বামী যা বলেছেন তা তুমি সকলকে শোনাও, ফাঁকা ফাঁকা কথা বলিও না। মাতৃ আদেশে সেদিন প্রথম শ্রী গুরুদেব যেন মা কৃষ্ণ যত হোক এই শ্লোকের ব্যাখ্যা করে সেদিনে সেই ভাগবতী কথা শ্রবণ করে মা তৃপ্ত হলেন। সেদিন থেকে গুরুদেব পাঠক হয়ে গেলেন। এইভাবে মহিষী জননী জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। তিনি তখন তার বাড়িতেই বিকেলবেলা ভাগবতী কথা বলতেন, পাড়ার মায়েরা এসে শুনতেন। তিনি স্বামী শ্মশান মন্দিরে পড়ে থাকতেন বেশিরভাগ সময়। জীবনে তিনি অনেক
কষ্ট পেয়েছেন, বৈধব্যের কষ্ট পেলেন, দায়িত্বতার কষ্ট পেয়েছেন, পুত্র বিরহের কষ্ট পেয়েছেন, কিন্তু কোনো কষ্টতেই তিনি বিচলিত হয়ে যাননি। শ্রীহরি দর্শন দেবেন এই আশায় আশায় তিনি দিবারাত্র করতেন মালার জন্য। গীতার পঞ্চশত অধ্যায়ে পাঠ শ্রবণ করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রভুর পাদপত্রে চলে গেলেন। বৈশাখ মাসে 1350 সনে এমন এক মহিষী জননী ছিলেন তিনি। শ্রী গুরুদেবের তার মাতৃ প্রশস্তি কবিতায় লিখেছেন, আদর্শ ভারত তুমি, আদর্শ রমণী তুমি, মাতৃত্বের পরকাষ্ঠা করি তোমার নমস্কার। আজ আমরা সেই মাতৃমূর্তিকে সকলে মিলে আমরা প্রণাম জানাই, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। এখন আমাদের মধ্যে গুরুদেবের লিখিত কবিতা পাঠ করে শোনাবে মেঘা পাল চৌধুরী। সেই কবিতা, যে কবিতাটি গুরুদেব ধবলমুখ কল্পতে লিখেছিলেন মায়ের কাছে, জলবায়ু ভূমি শুনি মিশিচুরি সঙ্গমনে, সেই কবিতাটি পাঠ করে শোনাবে। মনে হচ্ছে মোনালিসা মেঘা পাল চৌধুরী উপস্থিত হয়ে এখনো হয়নি, তা আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট বোন স্বপ্নাকর মান্নাকে। খুব সুন্দর কবিতা বলেছে, অনেক তার কবিতা নিয়ে একটা গ্রন্থ রচনা হয়েছে। সে শোনাবে গুরুদেবের লিখিত একটি কবিতা।